আমি যে সাপোর্ট করছি তা না, আমাদের দেশে দেখেন আপনি কাকে ছেড়ে কাকে বলবেন। আমি ওটাকে সাপোর্ট করছি না। বেগম জিয়া 6 মাস আগে 30 জানুয়ারি 2013 30 জানুয়ারি এই ওয়াশিংটন টাইমসে চিঠিটা লিখেছেন এবং এই ওপিনিয়ন কলামে তার এই বক্তব্যটি ছাপা হয়েছে এবং এই বক্তব্য নিয়ে আবার বিএনপির কেউ কেউ, বিশেষ করে ব্যারিস্টার মওদুদ, এটাকে আবার প্রশংসা করেছেন, আবার অনেকে তিনি বলেছেন they must also explain to Ms. Hasina that general preference for trade will be withdrawn if those who support workers' rights and have political views opposed to those of the Prime Minister are not allowed to express their beliefs. এটা আমি দেশে বলতে পারি, কিন্তু বিদেশে আমাদের নেত্রীরা বিদেশে দেশের বিরুদ্ধে কথা বলেন, সেটা তো আপনার কোন যার একটুখানি পরে সানডে গার্ডিয়ানের জাফর সুবান, বাংলাদেশের একজন সাংবাদিক যিনি এখন একটি জাতীয় ইংরেজি দৈনিকের এডিটর, তিনি লিখছেন খালেদা শুটস হারসেলফ ইন দ্য ফুট। হ্যাঁ, সেটা সে বলেছে একজন দায়িত্বশীল নেত্রী যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বিদেশের মাটিতে গিয়ে এই ধরনের বক্তব্য দেওয়াটা। আপনি শোনেন, এ বিষয়টা আপনার সঙ্গে আমি একদমই দ্বিমত পোষণ করছি না। আমি বলছি আমাদের দেশের নেতা নেত্রীরা, আপনি বলছেন এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি। ম্যাডাম সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন, কিন্তু অস্বীকার করা 6 মাস পরে যে আমি এটা লিখি নাই, এখানে অস্বীকার করেছেন। উনি বলেছেন যে পাঠাননি এই চিঠিটা ওনার লেখা, অস্বীকার করেছেন উনি। এখন তাহলে সেটার ব্যাপারে আপনার হয়তো প্রয়োগ করা যেতে পারে, কাগজের কাছে লেখা যেতে পারে সত্যি চিঠিটা, কারণ যেহেতু আপনার আমাদের কালকে গতকাল যারা ছিলেন সম্পাদক সাংবাদিকরা, তারা বলছিলেন যে আসলে বিরোধী দলীয় নেত্রী তার কাছে আশেপাশে এমন কিছু মানুষ থাকেন যারা তাকে সৎ পরামর্শ দেন না। আবার কেউ বলার চেষ্টা করছিলেন যে ফাইনাল ড্রাফট বিরোধী দলীয় নেত্রী দেখেননি। এটা আসলে আমি একটা কথা বলি, আমার নামে যদি কিছু যায়, আমার এটা আমার দায়িত্ব, আমি কখনই বলতে পারবো না যে আমার মুখে বলে আমি লিখি, কারণ আমি ওখানকার নেতা। ফাইনাল ডিসিশন ইজ মাইন, এবং আমাকে না জানিয়ে একটা চিঠি পাঠিয়ে দিবে, যখন ছাপা হয় আমি একটা পত্রিকায় লিখেছিও, টেলিভিশনেও বলেছি, সম্ভবত উনি চিঠিটা কন্টেন্ট সম্পর্কে ওনার ধারণা ছিল না, উনি কাউকে বিশ্বাস করেছেন এটা লেখার জন্য উনি লিখেছেন। আপনি বলতে চাইছেন যে কন্টেন্ট সম্পর্কে ওনার ধারণা ছিল না, কিন্তু যখন চিঠিটা ছাপা হলো তারপরে এটার গুরুত্বটা হয়তো উনি উপলব্ধি করেন নাই। না, এটা তো এই আর্গুমেন্ট, আমি এই আর্গুমেন্ট তো মানবো না। আমি একটা নেত্রী, সেটা তো আদর্শের কথা বলছেন। আদর্শ কেন, ইন প্র্যাকটিসও এটা হওয়া উচিত। ইন প্র্যাকটিসও আমার কাছে আমার একটা চিঠি যাবে, আমার একটা কমেন্ট যাবে, আমার একটা স্টেটমেন্ট যাবে, আমি সেটার সময় যাবো না। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন না তাকে আপনার বর্তমান সরকারেরই তো আপনার, আমি কালচারের কথা বলছি, বর্তমান সরকারের মন্ত্রীরাই তো আপনার এমন সমস্ত কথা বলেন যে পরবর্তী পর্যায়ে এমন সময় আপনার আমরা সবাই সরকারের উপরে আমি এখানে একটু প্রশ্ন করি। আমরা বিরোধী দলীয় নেত্রীর চিঠি প্রসঙ্গে কথা বললাম, গতকালকে আমরা একাত্তর মঞ্চে নিয়ে কথা বলেছি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন শেয়ার বাজার, হলমার্ক, ডেস্টিনি নিয়ে তিনি বলেছেন যে অভিযোগগুলো আছে এর সাথে জড়িতরা আসলে মূলত বিএনপির সাথে জড়িত। আপনি এইটাকে কিভাবে দেখছেন? আমি এখানে বিএনপি বা আওয়ামী লীগের সাথে জড়িত চাইতে যারাই জড়িত, সেটা আওয়ামী লীগেরও হতে পারে। পত্রপত্রিকা এসছে যে বিএনপির 2 জনের নাম বলেছেন, আওয়ামী লীগের যারা জড়িত আছে তাদের নাম বলেন না। আমি 100% সমর্থন করি, যারাই জড়িত হোক, সে যেই পার্টিরই হোক, তার নামটা প্রকাশ করা উচিত। তাহলে আমার এখানে একটা প্রশ্ন, তাই যদি হয় যে যদি বিএনপির মানুষরা এর সাথে জড়িত হয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, সেটা আমার বড় প্রশ্ন। যদি আমরা জানি যে অমুক মিস্টার XYZ এটার সাথে জড়িত আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বটা সরকারের, সুতরাং সরকারকেই ব্যবস্থাটা নিতে হবে। যেমন সরকার এর আগে মানে প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে অনেকগুলো এরকম কেলেঙ্কারি হয়েছে, ওরিয়েন্টাল ব্যাংক, MGA, আরো কার আমি সবাই নাম বলতে চাই না, এইসব কেলেঙ্কারি হয়েছে, কিন্তু সেই সময় সেই সরকারও কোনো ব্যবস্থা নেয়নি। এই বর্তমান সরকারের আমলে অনেকগুলো এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু একটা ডিফারেন্স, আই এম নট সাপোর্টিং এনি পার্টি, আমি কোনো পার্টির পক্ষে কথা বলছি না। এই সরকারের আমলে তদন্ত কমিশন হয়েছে, নাম এসছে, কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন হলমার্ক, ডেস্টিনি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং ইচ্ছা থাকলে কিন্তু ব্যবস্থা নেওয়া যায়, সদিচ্ছাটা থাকতে হবে।
এখন সদস্যরা যদি আপনি যে কথাটা বললেন না যে আপনার কেন ব্যবস্থা নেওয়া হয় না, আপনার যে বিএনপি যাদের নাম এসছে কেন ব্যবস্থা নেই? শুধু বিএনপি না, আমি বলছি যে এই ব্যাপারে যে প্রাইম মিনিস্টার যেটা বলেছেন আর কি, সেই কনটেক্সট আমি বলছি যে আওয়ামী লীগের নাম আসে নাই। তিনি বলেছেন এর সাথে দুর্নীতির সাথে বিএনপি জড়িত। হ্যাঁ, বিএনপি জড়িত এবং নামও বলেছেন, এখন দুজনের নামও বলেছেন, কিন্তু আওয়ামী লীগের নাম বলেনি। স্বাভাবিক, ওনার পার্টির লোক উনি বলবেন না। কিন্তু প্রশ্ন হলো যে প্রশ্নটা তোলা হয়েছে যে কেন এই দুজনের নাম যে উনি বললেন এবং যিনি যাদেরকে বলেছেন জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নিলেন না? কেন নিলেন না? এই জন্যই আপনি এই দুটা পার্টির চরিত্র তো একই, আপনার গোড়াটা তো এক জায়গায়। বিএনপি এবং আওয়ামী লীগ হাতে হাত মিলিয়ে কাজ করে অন সার্টেন ইস্যুস, খারাপ কাজগুলো ন্যাশনাল ইস্যুসের উপরে না, কিন্তু আপনার তারা একে অন্যের বিজনেস পার্টনার না। তারা আপনি একে অন্যকে, আমি যদি ক্ষমতায় যাই তোমাকে আমি বাঁচিয়ে দিব অত কোটি টাকা দিলে, অথবা আমি যদি ক্ষমতায় যাই তো তোমাকে বাঁচিয়ে দিত, এই যেহেতু ডিল কি তারা করে না? নিশ্চয়ই করে। সুতরাং আপনার বিএনপি কে টান দিলে ওখান থেকে আপনার বহুত কিছু বেরিয়ে আসবে, তার সঙ্গে মানে কোলাবোরেশন কারা করেছে। সেই জন্য আমি বলি যে সেই জন্য আমি চাই, বা আমার মতন আপনিও চান, অনেকে চান যে যারাই ডাজ নট ম্যাটার, সে আওয়ামী লীগ করে না বিএনপি করে, তাদের সবাই যদি নাম আপনি বলে, আমরা জানি দুইজনের নাম পত্রিকায় দেখলাম, আরো যদি 20 জনও থাকে, আরো যদি 2 জনও থাকে, সবার নাম আমরা সবার নাম প্রকাশ করে সবার বিরুদ্ধে অ্যাকশন নাও। যতক্ষণ পর্যন্ত আপনার পার্টির উদ্যোগে আপনার জাস্টিসের জন্য কাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই নিয়ে খালি বিতর্কই হবে, এটা কিন্তু কোনো শাস্তি কেউ পাবে না। আপনি তাহলে ডক্টর দিলারা চৌধুরী, আপনি তাহলে প্রধানমন্ত্রীর ভাষণকে কিভাবে দেখছেন? আমি প্রধানমন্ত্রীর ভাষণ অবশ্য উনি যেটা বলেছেন সেটা তো ন্যাচারালি যে কোনো সিটিং প্রাইম মিনিস্টার বলবেন। যে সমস্ত অ্যাকিউজিশন তার বিরুদ্ধে করা হয়েছে সেগুলি খণ্ডন করা, এগুলি তো অবশ্যই আছে, এবং উনি ডিফেন্ড করার চেষ্টা করেছেন যে আপনার যে সমস্ত বড় বড় দুর্নীতি নিয়ে এগুলি আপনার একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে কথাবার্তা ইয়েতে। আপনি কি মনে করেন এই যে দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে, সেটা বিরোধী দল হোক বা আমাদের সরকারি দল হোক, দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে কি আসলে জনগণকে কতটা আসলে বোকা বানানো সম্ভব হবে? না, জনগণকে বোকা বানানো যায় না। জনগণ আপনার ঠিকই জানতে পারে যে কোথায় কে কি করেছে। ডক্টর দিলারা চৌধুরী, একটা দর্শক প্রশ্ন আছে, আমি একটু দর্শক প্রশ্নটা নিতে চাই। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিরিজপুরের কাউকুলি থেকে খসরু বলছিলাম। জি বলুন। যে আমি সংসদের দুই নেত্রীর আলোচনা দেখছিলাম, দীর্ঘদিন পর বিরোধী নেত্রী প্রধানমন্ত্রী দুইজনে মিলে প্রাণবন্ধ আলোচনা করছিলেন। সেক্ষেত্রে আগামী নির্বাচনের জন্য যে আলোচনাগুলো ওনারা সংসদে করলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে আলোচনা কি মনে করেন না দুজনকে এক জায়গায় বসে আলোচনা করে সুষ্ঠু একটা পন্থা দিক আমরা দিতে পারি? দেশের মানুষ তো আমরা অপেক্ষা করছি এই ধরনের একটি আলোচনা বেরিয়ে আসবে সংসদের আলোচনা। আপনাকে ধন্যবাদ। আসলে দেশের মানুষ সেটাই আশা করছে। যদিও দুনেত্রীর ভাষণের মধ্যে কিন্তু আমরা আসলে নির্বাচনকালীন সরকার বা নির্বাচনে কি হবে, নির্বাচন কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা খুব একটা আশাপ্রদ কিছু পাইনি। সেটা আমি আলোচকদের কাছ থেকে শুনবো। তার আগে একটা বিরতি নিচ্ছি। ভাগ চুল পড়া গোড়া থেকে হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পু শুধু চুল ভাঙা কমায়। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট, এটি চুলের পুষ্টি যোগায়, চুলকে তার জায়গায় ধরে রাখে আর মজবুত করে, যা চুল পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় মাত্র 2 সপ্তাহে। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট। সবাই আমায় দেখো, সবাই আমায় চেনো, আমার পাওয়ারের খবর কি জানো? করি নয় পাওয়ারের কারণে, আশিক ঝড় তুফান উড়ে যাবে পাওয়ারে। পাওয়ার চুমুকে অ্যাকশন।
গান গাই। আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পরিবার, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। টোটাল কেবল মাত্র $39.99 আপনি পাচ্ছেন 22টি বাংলা, 12টি হিন্দি, 8টি ইসলামিক, 7টি স্পোর্টস ও বাচ্চাদের 8টি কার্টুন চ্যানেল সহ 22টি ইংলিশ চ্যানেল। সংযোগের জন্য কল করুন 212-444-8138। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়কে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সময়কে পরাজিত করে এভাবেই RFL UPVC ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে RFL UPVC ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। RFL UPVC ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। জলদি ওঠো বাবা, তাড়াতাড়ি চলো চলো, কাপড় পরো, কুইক তাড়াতাড়ি করো, বাস চলে যাবে। মামুনি আস্তে ব্রাশ করো, স্লোলি। বাবা, সব কাজে তো ফাস্ট ফাস্ট, কিন্তু ব্রাশিং স্লো। আমাদের টুথপেস্টকে কেন বলো না যেন ফাস্ট ফাস্ট কাজ করে? ভাবতে হবে। তুমি 2 মিনিট ব্রাশ করো, আমি 2 মিনিট ভাবতে থাকি। টুথপেস্ট ফাস্ট কাজ করতে পারে, যেমন আপনার পেপসোডেন্ট। এজন্যই পেপসোডেন্ট মাত্র 2 মিনিটে 95% জীবাণু দূর করে। আপনি কি আপনার টুথপেস্ট নিয়ে 2 মিনিট ভেবেছেন? পেপসোডেন্ট জার্মি চেক। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পরিবার, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি বেঁচে থাক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। টোটাল কেবল মাত্র $39.99 আপনি পাচ্ছেন 22টি বাংলা, 12টি হিন্দি, 8টি ইসলামিক, 7টি স্পোর্টস ও বাচ্চাদের 8টি কার্টুন চ্যানেল সহ 22টি ইংলিশ চ্যানেল। সংযোগের জন্য কল করুন 212-444-8138। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়কে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। দর্শক দেখছেন ৭১ মঞ্চে। আমরা দুনেত্রী সংসদে ভাষণ নিয়ে কথা বলছিলাম এবং দুনেত্রী যেটা খালেদা জিয়া বললেন যে আস্থার সংকটের কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মতোই এখানে নির্বাচন হবে। দুনেত্রীর যে এই যে অনড় অবস্থান, এবং অনেকে মনে করছেন প্রথম দিকে যে একটা আলোচনার একটা সুযোগ ছিল সেটি আসলে ফিকে হয়ে আসছে। আপনার কি মনে হয় তাহলে কি আসলে দেশটা কি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? দুনেত্রী কি আসলে কোন রকম কোন আলোচনায় বসবে না, যেটা দর্শক প্রশ্ন করলেন? এখন দেখেন, আমাদের নির্বাচনের তো বেশি দেরি নাই, আপনার কয়েক মাস বাকি আছে। তো এর এখন পর্যন্ত তো আমি কোন রকম লক্ষণ দেখি না যে তারা একটা ভাষণের মধ্যে কি আপনার কাছে কোন রকম কোন ইঙ্গিত পেয়েছেন? কোনো ইঙ্গিত পাইনি যে একটা সমঝোতা হবে। তবে আমি বিশ্বাস করি যে একটা সমঝোতা অত্যন্ত হওয়া দরকার। সমঝোতা না করলে পরে আপনার বাংলাদেশ অবশ্যই সংঘাতের পথে এগিয়ে যাবে। এবং যে কোনো ছোট রাষ্ট্র, বাংলাদেশ অবশ্য ছোট রাষ্ট্র ইন দ্য সেন্স যে দুর্বল রাষ্ট্র, এবং এখানে আপনার যদি লার্জ স্কেল সেরকম ভায়োলেন্স, লার্জ স্কেল ইনস্টেবিলিটি হয়, তাহলে আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি চুপ করে থাকবে না। এবং যে সমস্ত দেশ মনে করবে যে তাদের স্বার্থ, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সাফার করবে, এখানে একটা কেওস কনফিউশন হলে পরে তারা হস্তক্ষেপ করবে তৃতীয় শক্তি আকারে। তৃতীয় শক্তি হতে হবে। এখন সেই তৃতীয় শক্তিটা আপনার কিভাবে আসবে, কেমন করে আসবে, কেমন করে অনেকভাবে তো হস্তক্ষেপ করা যায়। আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি তো অনেক সময় ইউনাইটেড নেশনের ফোর্সও পাঠিয়ে দেয়।
মানে স্টেবিলাইজ করার জন্য সিচুয়েশন। আব্দুল মান্নান, আপনি কি মনে করেন নেত্রীর ভাষণে যেটা খালেদা জিয়া কিন্তু কি বলেছিলেন, একটু আলোচনার কথা বলেছিলেন? আমি সেই কথাটাই আসছিলাম। আমি বেগম জিয়াকে ধন্যবাদ জানাতে চাই। গত 5 মাস ধরে নির্বাচনকে কেন্দ্র করে দেশে অনেক হাঙ্গামা হয়েছে, অনেক লোকের মৃত্যু হয়েছে, অনেক কর্মদিবস নষ্ট হয়েছে, অনেক জানমালের ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, দেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। তিনি অত্যন্ত, আমি বলবো যে তার বক্তব্যে পরশুদিন খুবই স্পেসিফিক্যালি বলেছেন সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান আমরা করতে চাই। এবং আপনি মনে আছে এই সংসদ বসার আগে তাদের একজন সংসদ সদস্য মাহবুদ্দিন খোকন, সম্ভবত উনি একটি মুলতবি প্রস্তাব দিয়েছিলেন এবং আমি নিশ্চিত যে এটি দলের মত নিয়ে দিয়েছিলেন। যদি পরে বলেছেন ব্যক্তিগত, কারণ মাহবুদ্দিন খোকন একজন যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি ব্যক্তিগত দিয়েছেন সেটা আমার মনে হয় না, যেটা তারা বলেছেন বলতেই পারেন। তিনি সেটা দেওয়ার পরে আমরা একটা আশা করেছিলাম এটা আলোচনার মাধ্যমে এটা সমাধানটা বের হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সংসদ বসার সাথে সাথে বা আগের দিন তিনি নেতাদের বক্তব্য হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠতার কারণে কথাটা ঠিক না। যদি সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, উনি যেদিন পদত্যাগের ঘোষণা করলেন ওই দিন দুপুরেও না বিকেলেও উনি একটা জনসভায়, ঢাকার উদূরে একটা জনসভায় বলেছেন যে উনি নির্বাচন যেভাবে হওয়ার কথা সেভাবে হবেন এবং ওনার একজন দলীয় নেতা সম্ভবত তাহিরউদ্দিন ঠাকুর শাহ মোয়াজ্জেম হোসেন, উনি একই ভাষায় কথা বলেছেন। আবার সন্ধ্যার মধ্যে মোটামুটি সব মিটমাট হয়ে গেছে। সুতরাং আমি ম্যাডাম যে তৃতীয় শক্তি, বহির শক্তি, আমি অত দূর যেতে চাই না। আমি বলবো যে ম্যাডাম বেগম খালেদা জিয়া আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন। আওয়ামী লীগ বা সংসদীয় দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এর আগে বলেছেন আলোচনা হতে পারে, সংসদের ভিতরে হতে পারে, সংসদের বাইরে হতে পারে। এদিন হয়তো সেটা তিনি বলেন নাই, আমি এখনো মনে করি তারা সেটা মিন করেন। সংসদ নেত্রী কি আলোচনার কথা বলেছেন? আমি সেটা তো বললাম, ওই দিনের ভাষণে হয়তো সেটা তিনি বলেন, কিন্তু তার আগে উনি বলেছেন, পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, অনেক দায়িত্বশীল মন্ত্রী বলেছেন। এবং আমার বিশ্বাস যে ঘটনা বেশি দূর গড়ানোর আগে, তথাকথিত তৃতীয় শক্তি আসার আগে সবার বোধোদয় হবে এবং সেই বোধোদয়ের মাধ্যমে এমন একটি কি বলে যে সমাধান তারা খুঁজে বের করতে, কারণ তারা দুই পক্ষেই রাজনীতি করে। আপনি যে বললেন যে এবং আমরা যেটা শুনেছি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, তাহলে কি আপনি কি মনে করেন ডক্টর দিলারা চৌধুরী এখানে বিএনপির একটা দায় চলে আসে না, সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে তাদেরকে এগিয়ে আসতে হবে না? অবশ্যই দায় তো আপনার দুপক্ষেই, তবে যেখানে যারা সরকার থাকে তাদের দায়িত্ব বেশি থাকে, তাদের এগিয়ে আসতে হয় আগে। তবে আমি মনে করি যে আমার যেটা ধারণা যে বিরোধী মানে বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ওনার পজিশন থেকে এক ইঞ্চিও সরে আসেন নাই। উনি বলেছেন অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হবে সেভাবে নির্বাচন হবে, উনি কিন্তু সরে আসেন নাই। তো ওনার অবস্থানটা তো অনড় দেখা যাচ্ছে। তো যিনি আপনার সরকার প্রধান তিনি যদি অনড় অবস্থায় থাকেন তাহলে তো আপনার সমঝোতার সম্ভাবনাটা কম বলে আমি মনে করি। এবং যদি আমার মনে হয় ইলেকশন একসময় আমি একটা 2007 যখন ডেডলক হয়েছিল, 2007 যখন উঠা ছিল আপনার খালেদা জিয়া ইলেকশন করবেই, মানে শেখ হাসিনা ইলেকশনে যাবেন না বিভিন্ন ওই যে আপনার ম্যানিপুলেশনের জন্য। 2007 না বোধহয়, এটা 2005 1995 কথা বলছেন, একই সিচুয়েশন ছিল তখন, যে একজন করবেন ইলেকশন আর একজন বলছেন কথা বলছেন। সেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন। আমি বলছি যে কোনো ইস্যু হোক, সিচুয়েশনটা ছিল যে একজন করবে ইলেকশন আর একজন বলছে আমি করবো না, তাই না, আমি যাবো না ইলেকশনে। না ম্যাডাম, আমি একটু আপনাকে রিফ্রেশ করে দিই, তখন অমুক তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলে আমরা নির্বাচনে যাব না। আমি তো সেটা বলছি না, আমি তো ইস্যুগুলি পরিষ্কার করে বলছিলাম। আমি বলছিলাম যে ওভারঅল যে সিচুয়েশন, ডেডলক সিচুয়েশন এখন যেরকম হচ্ছে, যেরকম অবস্থায় চলে গেছে এখন, তখন কিন্তু আমরা বলেছিলাম, সেই সময় আমরা কিন্তু বলেছিলাম যে আপনার যতদিন পর্যন্ত এই দুইটা পার্টির ভিতরে সমঝোতা না হবে ততদিন পর্যন্ত আপনার ইলেকশন সেভাবে হবে না এবং সেই ইলেকশন আপনার
দেশের স্টেবিলিটি আনবে না। যে ইলেকশনটা আপনার দেশের স্টেবিলিটি আনে সেই ইলেকশনটাই তো আমরা করতে চাই। এবং ফলে যেটা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, যেটাকে আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট, 2 বছর পরে তারা একটা ইলেকশন দিয়ে চলে গেল। দেখেন সেই ইলেকশনটাও আপনার কিন্তু ভালো ইলেকশন হয়েছে, কিন্তু স্টেবিলিটিটা আনতে পারে নাই। এই আপনার মাইন্ডসেট যদি না চেঞ্জ হয় যে আমরা দুদল কাজ না করলে একসঙ্গে আমাদের দেশ একটা বিরাট এই বোধোদয়টা আমি আশা করব এবং প্রে করব যে তাদের বোধোদয় হবে, কিন্তু হবে কিনা সে সম্বন্ধে আমার গভীর সন্দেহ আছে। আমি আপনার সাথে বোধোদয় নিয়ে 100বার একমত, তবে আমি খুব আশাবাদী যে খুব শীঘ্রই, হয়তো এটা কালকে হবে না, সময় থাকতেই দুই পক্ষে, কারণ আমি নির্বাচনে তো বেশি বাকি নেই আসলে। আমি বলছি সরকারের, আমি বিসাইডস অক্টোবর পর্যন্ত 25 তারিখ পর্যন্ত বলতে, বিসাইডস প্রধানমন্ত্রী একাধিক দায়িত্বশীল মন্ত্রী বলেছেন নির্বাচনটা কিভাবে হবে, কোনদিনও হবে। কেউ বলেছেন যে শেখ হাসিনা এখন মূলত মানে মূল সমস্যাটা বোধহয় কে হবেন সরকার প্রধান। আমি সেটাই বলছি, এমনও হতে পারে, এটা অনেকগুলো থিওরি বাজারে আছে, অনেক থিওরি আছে, আনুপাতিক হারে দুই দল থেকে নিয়ে হবে, বা যিনি সরকার প্রধান হবেন তিনি নির্বাচনে দাঁড়াবেন, এই নির্বাচনে দাঁড়াবেন না, কেউ বলেন যে 5 বছর নির্বাচনে। সুতরাং ফর্মুলা অপশনস আপনার কাছে অনেকগুলো আছে। এখন কোনটা বাস্তবমুখী হবে, তাদের ওই যেটা আপনি বললেন দুইটি বৃহত্তম রাজনৈতিক দলকে বসে দেশের সাথে, এটা ভাষণে কি আমরা আসলে সেই রকম আশাব্যঞ্জক কোন চিত্র দেখতে পাই? এই ভাষণটাকে আপনাকে ওইটা দেখতে হবে, এটা ছিল একটা বাজেট উত্তর শেষ ভাষণ, সেখানে অনেক জিনিস এসছে। একজন এটা আশা হয়তো আসলে হয়তো মানুষ একটা আশার নিতে হবে। আমি আরেকটা প্রশ্ন তুলতে চাইছি, সেটা হচ্ছে হেফাজতে ইসলাম। এতদিন ধরে আমরা বিএনপি নেতাদের কাছ থেকে শুনেছি 2500-3000 মারা গেছে, কিন্তু খালেদা জিয়া নিজে সেখানে বলেছেন, মানবাধিকার সংস্থার বরাদ দিয়ে বলেছে 61 জন। হচ্ছে মানে বিরোধী দলীয় নেতারা কিন্তু এতদিন 2500-3000 সংখ্যা বলে গেছে। 10,000ও দেখেছি, আমি 10,000ও শুনেছি, 2,500। এটা হচ্ছে আসলে 61 জন মারা গেছে, সেটা অনেক রিয়ালিস্টিক। সেটা যে মতিঝিলে মারা গেছে সেটা কিন্তু মানবাধিকার সংস্থা বলে, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে মারা গেছে, পুলিশ মারা গেছে, বিজেপি মারা গিয়েছে, সামরিক গোয়েন্দা সংস্থার লোক মারা গিয়েছে ওই কাশপুরের ওই এলাকায়, নারায়ণগঞ্জের ওই এলাকায়। সুতরাং 61 জন এটা রিয়ালিস্টিক, এরকম একটা বিশাল কর্মযজ্ঞে এতদিন ধরে আমরা শুনে আসছিলাম 2500-3000, সেখান থেকে ওই বিরোধী নেত্রী বলেছেন, ওই 6 মাস পরে বলছেন যে আমি চিঠি লিখি নাই, নির্বাচনের 11 দিন পরে বলছেন যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয় নাই, সুষ্ঠু অবাধে হলে ওদের জামানত বাজেয়াপ্ত হতো। এটাও এতদিন 2500 বলেছেন, এবং আজকে এসে বলছেন যে 61 জন একটা মানবাধিকার সংস্থার, যেটাকে আমি বলবো যে অনেক রিয়ালিস্টিক। এটা কার আমি ঠিক জানি না, এখন মানবাধিকার সংস্থাগুলো আবার পার্টি ভিত্তিক হয়ে তারা বলেছে 61 জন, মানে এটা অনেক রিয়ালিস্টিক হতে পারে, কারণ বাংলাদেশে এরকম ঘটনা অতীত ঘটেছে, সেটা কিন্তু মতিঝিলে মারা গেছে সেটা বলে নাই, ওরা বলেছে ওই দিন 61 জন মারা গেছে। আমরা এতদিন শুনে এসেছি 2500-3000, সেখান থেকে খালেদা জিয়া নিজেই বললেন যে 61 জন। কি মনে হয় তাহলে? আপনি সত্যি কথা বলতে কি, আমি তো একটু আশ্চর্য হই নাই। আমাদের পলিটিক্যাল লিডাররা তো একদিন এক কথা বলেন, আর একদিন এক কথা বলেন, নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে চলেছেন। আমি নাম বলবো না, আপনার সরকারের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, উনি মানে অত্যন্ত ইম্পর্টেন্ট পোর্টফোলিও, তিনি আজকে একটা কথা বলেন, বিকেলে আর একটা কথা বলেন। তো আপনি শুরুতে রাজনৈতিক সংস্কৃতির কথা বললেন, তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি এটাই যে সকালে একরকম অবস্থান, বিকেলে আরেক রকম অবস্থান, এবং মিথ্যা কথা বলে? অধ্যাপক আব্দুল মান্নান, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। আমি বললাম যে আশাবাদী, আমি আশা করি যে এই নির্বাচন কি ধরনের হবে, কোন সরকারের অধীনে হবে, সেটা নিয়ে একটা অচল অবস্থা আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা আশা করব যে দেশের স্বার্থে এই অচল অবস্থাটা অচিরেই নিরসন হবে। এবং আমি সবসময় বলি, এই দেশটা কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির না, এই দেশটা হচ্ছে 16 কোটি জনগণের দেশ। সুতরাং 16 কোটি জনগণের যদি সত্যি সত্যি কল্যাণ চায়, সব দল মিলে এই সমস্যাগুলোর সমাধান আশা করছি, কিন্তু তারা তো আমাদের আশা সারা মানতে হবে। আমরা আশা করবো আমাদের রাজনীতিবিদরা আসলে জনগণের উপলব্ধি বা জনগণের আশাকে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
ডিসিশন দিয়ে দেওয়া তুমি কুতকুত খেলবা, তুমি পুতুল খেলবা, মাঠের মাঝখানটা সন্ধ্যা পর্যন্ত খেলা, এটা কিন্তু আমার জন্য না। তার ইচ্ছা মতন সবকিছু চলবে, আমার ইচ্ছা কোনো কিছু চলবে না। সিঙ্গেল ওম্যান হিসেবে থাকাটা আসলে এখনো আমাদের সোসাইটিতে একটা প্রেশার। আমার যে এখানে বিয়ে দিয়েছে আমার বাবা মা কোনো মতামতি নেয় না, বুঝছেন। যখনই একটা মেয়ে ডিসিশন নিতে যায় এবং কোনো কিছু পরিবর্তন করতে যায় তখন কিন্তু তাকে ভীষণভাবে বাধার সম্মুখীন হতে হয়। আমার জীবনটা তো আমার, সিদ্ধান্তটা তো আমার। গোল গোল করে শুধু কোর্টের মূলসীমা দেখে যাব কেন? আর টিভি না। এবার প্রায়